কত কিছু প্রকাশ্যে করছেন, কত কাহিনী করছেন, আয়নাঘর মায়নাঘর কত কিছু করছেন। সেটা যদি প্রকাশ্যে হইতে পারে তাহলে আপনার হত্যা তো প্রকাশ্যেই করা উচিত, ফাঁসি তো প্রকাশ্যে হওয়া উচিত, আর ফাঁসি প্রকাশ্যেই হয়। দেশের মাটিতে আওয়ামী লীগ তার রাজনীতি করার বৈধতা হারিয়েছে। যারা দুঃস্বপ্ন দেখছেন তারা অন্ধকার কারা প্রকোষ্ঠে ও অচিরেই পতিত হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গত 15 বছর বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনা যত গুম খুন ও মানুষের সাথে অন্যায় অবিচার করেছে, প্রত্যেকটার শাস্তির দাবিতে আজ রাজধানীর রাজপথ উত্তাল অবস্থায় এবং বিভিন্ন জেলায় শেখ হাসিনা সহ তার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাও হয়েছে। এমনকি শেখ হাসিনার ফাঁসি দেওয়ার জন্য রাজধানীতে ফাঁসির মঞ্চও পর্যন্ত তৈরি হচ্ছে। আসুন সরাসরি সেই সম্পর্কে বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন, কত কিছু প্রকাশ্যে করছেন, কত কাহিনী করছেন, আয়নাঘর মায়নাঘর কত কিছু করছেন। সেটা যদি প্রকাশ্যে হইতে পারে তাহলে আপনার হত্যা তো প্রকাশ্যেই করা উচিত, ফাঁসি তো প্রকাশ্যে হওয়া উচিত, আর ফাঁসি প্রকাশ্যেই হয়। জাতীয় প্রেস ক্লাবের ঠিক সামনে একটি ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং এখানে লেখা রয়েছে, গত 16 বছরে লাখো মায়ের কোল খালি করা এই নিকৃষ্ট রক্ত পিশাচু খুনি ও তাদের নির্দেশদাতাদের নিঃশর্তে ফাঁসি চাই। এই একটা দেশের শত শত মানুষ, হাজার হাজার মানুষ মারা ফেলেছে প্রকাশ্যে, এবং সেটাও মানে যারা বুঝে না বা তাদের বুঝ হয় না, যারা ঠিকমতো বুঝে উঠতে পারে না, দুনিয়ার রং তামাশাই দেখতে পারে না, তাদেরকে আপনি প্রকাশ্যে গুলি করে 10 ফিট 20 ফিট দূরে থেকে মেরে ফেলাইছেন। তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চাইছে, তাদেরকে আপনি মেরে ফেলাইছেন। কিছু মানুষ বিডিআর হত্যা করছেন, তারা একটা দেশ চালাইতো, তারা একটা দেশের দায়িত্বে ছিল, রাষ্ট্র পরিচালনা করতো, নিরাপত্তা দিত, তাদেরকে আপনি প্রকাশ্যে গুলি করে মেরে ফেলেছেন। আবার কি তাদেরকে অনেক ধরনের বলছেন যে আপনাকে ক্ষমা করে দেবো গয়া, তাদের ভিতরে ঢুকে তাদেরকে আবার মেরে ফেলাইছেন। কত ধরনের কত কাহিনী করছেন, কত কিছু প্রকাশ্যে করছেন, কত কাহিনী করছেন, আয়নাঘর মায়নাঘর কত কিছু করছেন। সেটা যদি প্রকাশ্যে হইতে পারে তাহলে আপনার হত্যা তো প্রকাশ্যেই করা উচিত, ফাঁসি তো প্রকাশ্যেই হওয়া উচিত, আর ফাঁসি প্রকাশ্যেই হয়। ফাঁসি কীভাবে হয়? ফাঁসি তো বিভিন্ন মানুষের অন্তত কিছু লোকজন তো সামনে থাকে যারা ফাঁসি দেয়, সরকারি লোকজন থাকুক আর যাই থাকুক, প্রকাশ্যেই তো থাকে। তা আমি প্রকাশ্যে এই জিনিসটা বানানোর কারণ হলো যে আমরা এই ধরনের শুধু যে এই গত 16 বছরে যেই হত্যাকাণ্ড হয়েছে বা যেই যারা করছে তারাই না, এই ধরনের যারা অদূর ভবিষ্যতে করবে বা এই ধরনের অপকর্মের সাথে যারা জড়িত, প্রত্যেকেরই আমরা এভাবে প্রকাশ্যেই ফাঁসি চাই, প্রকাশ্যেই দেওয়া উচিত। কারণ তারা প্রকাশ্যেই এই জুলুম নির্যাতন করতেছে, বদমাশিমনা করতেছে। যে গণহত্যাগুলো চালাইছিল প্রত্যেক পাবলিকের উপরে, সাধারণ পাবলিক কত মানুষকে নিয়ে আয়নাঘরে বন্দি করে রাখছে এবং বন্দি করে মানুষে হত্যা করা হয়েছিল। তাদের আর পরিবারের আহাজারি দেখে আমাদের নিজের থেকে আমরা একটা প্রতিবাদ স্বরূপ আমাদের এটা আয়োজন করা হবে। প্রকাশ্যে ফাঁসি করা হলে একজনের জন্য 10 জন ভালো, 100 জন ভালো হয়ে যাবে। প্রত্যেকের ফাঁসি হয়, যারাই অপকর্ম করবে এবং যারাই মানুষকে হত্যা করব তাদের প্রকাশ্যে ফাঁসি হওয়া উচিত। কি বলতেছেন আপনি? আবু সাইদের আপনি পুলিশে গুল্লি করে মারছে, এটা আপনারাই তো নিজেরাই দেখছেন। আপনারা নিজেদের ফুটেজের কারণে দেশবাসী, পুরো বাংলাদেশ সকল মানুষ, বহির্বিশ্বে সকলে দেখছে কিভাবে মানুষকে পাখির মতো গুল্লি করে। একটা ছেলে, নিরীহ ছেলে দাঁড়াইছে, বুক পেতে দিছে, তাকেও কী করে গুল্লি করছে। সে দাঁড়িয়েছিল, মারা যায় নাই, তার সেকেন্ড আবারও গুল্লি করা হয়। কেন এইভাবে মারা হবে? এইভাবে হাজারো গুল্লি করা হয়েছে। এই 2005 তারিখে 5 তারিখ 4 তারিখ এইসবে যেভাবে কত ফলাফল মারা গেছে। তারপর আমাদের যে বিডিআর বিদ্রোহ প্রথমে শুরু হয় 2007-এ বিদ্রোহ, এবার হেফাজত ইসলাম 2013 সালে যেভাবে মানুষটি হত্যা করা হয়েছিল, সবগুলোর জন্য আমরা ফাঁসি চাই। এই ফাঁসির জন্য আমরা প্রকাশ্য যারা এই কাজ করছে তাদের প্রকাশ্যে ফাঁসি হওয়া উচিত আমি মনে করি। মঞ্চটি আমরা দেখছিলাম যে সকাল থেকেই এই মঞ্চ এখানে রয়েছে এবং একই সাথে এখানের ব্যানারটিও আপনাদের দেখানোর চেষ্টা করছি। ফাঁসি চাই নামে একটি বড় ব্যানার এখানে উপস্থাপন করা হয়েছে। 16 বছরে লাখো মায়ের কোল খালি করা এই নিকৃষ্ট রক্ত পিশাচু খুনি ও তাদের নির্দেশদাতাদের নিঃশর্ত ফাঁসি চাই। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ তার রাজনীতি করার বৈধতা হারিয়েছে। যারা দুঃস্বপ্ন দেখছেন তারা অন্ধকার কারা প্রকোষ্ঠে ও অচিরেই পতিত হবে। বর্তমান পরিস্থিতিতে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা বাহিনীকে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে হবে, বিশেষ করে পুলিশি ব্যবস্থাকে ফাংশন করতে হবে। পুলিশ
যেভাবে রুট লেভেলে প্রতিষ্ঠান হিসেবে ছড়িয়ে আছে, পুলিশ যদি ফাংশন না হয় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হবে না। পুলিশ সহ সমগ্র প্রশাসনে গত 15 বছরে সরকার যেভাবে দলীয়করণ করেছে তাতে কিন্তু তাদের মতের বাইরে খুব কম লোক এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আছে। তাহলে রাতারাতি তো সব পরিবর্তন সম্ভব নয়। কাজে আমরা বলেছি যে এই প্রতিষ্ঠান সমূহে যাদের দেশপ্রেম আছে, সততা আছে, পেশাদারিত্ব আছে, তাদেরকে দিয়ে তাদের মধ্য থেকে অনতিবিলম্বে 64 জেলায় নতুন পুলিশ সুপার, থানা উপজেলায় নতুন ওসি দিয়ে এবং যেই সমস্ত জায়গাগুলো ঝুঁকিপূর্ণ সেখানে পুলিশের সাথে সামরিক বাহিনীকে দিয়েও প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা গণ অধিকার পরিষদ সহ সমস্ত রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন, আন্দোলনকারী বিপ্লবী ছাত্র জনতার সহযোগিতা চেয়েছেন এবং আমাদেরকে আপনাদের কাছে এই আপিলটা পৌঁছে দেওয়ার জন্য বলেছেন। তো আমরা আশ্বস্ত করেছি যে সমস্ত রাজনৈতিক দলই দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে সহযোগিতা করবে। আপনারা গতকালকে রাতে দেখেছেন সালমান এফ রহমান ব্যাংক লুটেরা, শেয়ার বাজার লুটেরা, সমস্ত বিশেষ করে অনেকগুলো কেলেঙ্কারিতে তিনি কিন্তু জড়িত আছেন। কাজেই তাদের মতো ব্যক্তিদেরকে এমন মামলা দেয়া যাবে না যে জামিন পেয়ে আবার বের হয়ে যায়। সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা দিতে হবে এবং এদের পাশাপাশি আরও বেশ কিছু রাঘব বোলরা ধরা পড়বে। তবে দেশের ইকোনমিকে গতিশীল করার জন্য, গতিশীল রাখার জন্য, মানুষের কর্মসংস্থান ঠিক রাখার জন্য এই মুহূর্তে যদি বড় বড় ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করা হয় কিংবা ধরেন খুব দ্রুত সময়ের মধ্যে যদি তাদের প্রতিষ্ঠানে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে না আনতে সহযোগিতা করা না হয় তাহলে কিন্তু দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। কাজে আমরা বলেছি যারা সুস্পষ্ট অর্থ পাচার, দুর্নীতি, লুটপাট এর সাথে জড়িত, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, কিন্তু ভালো ব্যবসায়ীরা যেন হয়রানির শিকার না হয়। ভালো ব্যবসায়ীদেরকে সহযোগিতা করতে হবে দেশের ইকোনমি আপনার ঠিক রাখার জন্য। প্রবাসী সহযোদ্ধাদের জন্য প্রবাসীদেরকে বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের এখন রেমিটেন্স শক্তিশালী করতে হবে, কারণ এখন ইকোনমি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দুটো খুব বড় চ্যালেঞ্জ। সালমান এফ রহমান ধরা পড়েছে, আপনার আনিসুল হক ধরা পড়েছে। আশা করি আজকে এবং আগামীকালকে আরও অনেক রাঘব বোয়ালের ধরা দেখতে পাবেন। তবে আমরা এই যে গণহত্যার যে মাস্টার মাইন্ড বা গণহত্যার মূল পরিকল্পনাকারী দেশদ্রোহী শেখ হাসিনা, যিনি শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে ভারতের সামরিক বাহিনীর হস্তক্ষেপ চেয়েছিলেন, কাজে এই দেশদ্রোহী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মাধ্যমে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শেখ হাসিনা আগামী 15ই আগস্ট তার নতুন রূপ প্রকাশ করার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে বর্তমান সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারকে। সর্বশেষ হাসিনা দেশে ফিরলে কি অবস্থা হবে তার বিস্তারিত থাকছে এই রিপোর্টে। ক্ষমতার উল্টোপিঠ যে কত কঠিন, কত নির্মম, সেটি নিশ্চয়ই দিল্লিতে বসে টের পাচ্ছেন শেখ হাসিনা। গদিচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একইভাবে নির্মম বাস্তবতা লক্ষ্য করছেন আজকে তারই আইনমন্ত্রী আনিসুল হক এবং তার যেই ফান্ড ক্রিয়েটর সালমান এফ রহমান। তারা আজকে দেখলেন পুরো আদালত চত্বর জুড়ে কি পরিমাণ ক্ষোভ বিক্ষোভ। সেখানে 15 বছর থাকা শেখ হাসিনার পক্ষে একটি স্লোগানও উচ্চারিত হলো না। শুধু এখানেই শেষ নয়, আন্তর্জাতিক অঙ্গনেও এখন শেখ হাসিনাকে জবাব দিতে হবে এই গণহত্যা সহ 15 বছরের অসংখ্য হত্যাকাণ্ডের। আজকেই এই গতকালকে সহ মোট 3টি হত্যা এবং অপহরণের মামলা হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলছেন শেখ হাসিনার বিচার হতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং এই অপরাধের তদন্ত করবে জাতিসংঘ। ইতিমধ্যে বাংলাদেশ অনুমতি দিয়েছে, সহায়তা কামনা করেছে জাতিসংঘের। এটা নিয়ম যে কোনো দেশ যদি কোনো তদন্তে আবেদন করে তাহলে জাতিসংঘ প্রয়োজনীয় সহায়তা দেয়। আজকে এই আন্তর্জাতিক তদন্ত, জাতিসংঘের তদন্ত, মানবাধিকার কমিশনের তদন্ত, এই তদন্ত কখনোই 15 বছরে শেখ হাসিনার আমলে তারা প্রবেশ করতে পারেনি, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। যা তদন্ত করেছে নিজেরাই তদন্ত, নিজেরাই বিচার, এবং সেটি হচ্ছে সবই ক্যাঙ্গারু কোর্টের মতনই সেই ঘটনাগুলো ঘটেছে।
আজকে পরিস্থিতি কিন্তু উল্টে গেছে। এই জন্য বলছি যে 15 বছরের এই শাসনের কোনো মূল্য থাকলো না, মুহূর্তের মধ্যে উল্টে যাওয়ার পর একেবারে নাই হয়ে গেল আওয়ামী লীগ এবং তার দোসরদের কোনো ছিটে ফোঁটা আজকে কোথাও দেখা যাচ্ছে না। দর্শক, ছাত্র জনতার আন্দোলন ঘিরে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর জন্য নির্দেশদাতা হিসাবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে পারে বলে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন। বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতিমধ্যেই আরো যেই মামলাগুলো হয়েছে, আজকে একটি হত্যা মামলা হয়েছে, কালকে, সবগুলোতেই আইন মন্ত্রী আছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, ওবায়দুল কাদের আছেন, অর্থাৎ সরকারের মন্ত্রী এবং পুলিশ কর্মকর্তা, র্যাব কর্মকর্তা সবাই আছে এই মামলায়। আসিফ নজরুল বলেন, গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাগুলো বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। তিনি বলেন, গণহত্যা ও গুলিবর্ষণ এসব ঘটনার জন্য কিছু মামলা হয়েছে। রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন, মানবাধিকার সংগঠন, জনগণের বিভিন্ন গোষ্ঠী প্রশ্ন করেছে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করার সুযোগ আছে কিনা। তারা সেটি খতিয়ে দেখেছেন। তাতে তারা দেখেছেন এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব। আইন উপদেষ্টা বলছেন, সাবেক সরকারের সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে, যাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে, আমরা পত্রপত্রিকায় কিছু মন্ত্রীর নাম দেখেছি। আমরা এখানে কোনো ছাড় দেব না। আমরা বিদেশি সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদেরও যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেখব। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে মানবতা বিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় 2010 সাল পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এই ট্রাইব্যুনালে শীর্ষস্থানীয় কয়েকজন যুদ্ধাপরাধীর বিচার শেষে শাস্তি কার্যকর করা হয়েছে। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে এই শেখ হাসিনার তৈরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই বিচার হবে শেখ হাসিনা এবং তার সহযোগীদের। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।